আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার ছিল, সবাই একসাথে সকালে নাস্তা করেছি। তো সকালে নাস্তা করার পরে আর আমি বসে থাকি না, চলে এলাম সংসারের কাজগুলো করতে। তো হেল্পিং হ্যান্ড মেয়েটা রুটি বানিয়ে দিয়েছে, টেবিলে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে তুলে রাখবো। তো ভাবলাম এই সুযোগে আমি ঘরের মধ্যে যে মানি প্ল্যান্ট রেখেছি পানিগুলো চেঞ্জ করে দেই। গাছ দিয়ে ঘর সাজাতে আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। গাছগুলো আমার কাছে আমার সন্তানের মতো। তো আমার এই কথাগুলো তারা একমাত্র বুঝতে পারবেন যারা কিন্তু গাছ পছন্দ করেন, বা ছোট বারান্দা হোক বা বড় বারান্দা, গাছপালা দিয়ে একদমই জঙ্গল করে রেখেছেন। তো মাঝে মধ্যে কিন্তু আফসির আব্বু আমাকে বলে যে তুমি তোমার বারান্দাটা জঙ্গল করে রেখেছো, এত গাছ কেন? কিছু গাছপালা একটু ছেটে দিলেই তো পারো। তো আমার না কেন জানি ইচ্ছে করে না। তো খুব বেশি দরকার না হলে আমি কোনোভাবেই আমার বারান্দার গাছগুলো ছেটে দেই না। শুধুমাত্র গোলাপ গাছটা একটু ছেটে দেই, যেহেতু গোলাপ গাছ ছেটে দিলে নতুন করে যে ডাল হয় সেখানে কিন্তু সুন্দর ফুলের কলি আসে। তো যাই হোক, এই যে পুরো বাসাটাকে আজকে অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ড্রয়িং রুমে কিন্তু বেশ কয়েকটা আমি গাছ রেখেছি, পানির মধ্যে 3টা গাছ রেখেছি। এছাড়া কিন্তু আমার জানালার দুই পাশে, মানে সোফার দুই পাশে আমি 2টা গাছ রেখেছি। আমার কাছে খুব শান্তি লাগে, কেন জানি মনে হয় যেন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি ঘরের মধ্যে গাছ রাখলে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু একটু বুদ্ধি করে প্ল্যানিং করে কাজ করলে আমাদের সংসারের কাজগুলো আমরা খুব স্মার্টলি করতে পারি, কম সময়ের মধ্যে। রান্নাঘরের কাজ হবে অনেক সহজ, সময় থাকবে হাতের মুঠোতে। তো হেল্পিং হ্যান্ড মেয়েটা একসাথে অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে। তো আমি হালকা এপিট ওপিট সেঁকে তারপর ঠান্ডা হওয়ার পরে এখন ফ্রোজেন করে রাখবো। আমাদের বাসাতে যেহেতু রুটিটা একটু বেশি লাগে, আমি আর আফসের আব্বু দেখা যায় রাতেও রুটি খাই। তো একসাথে 2 থেকে 3 দিনের রুটি ফ্রোজেন করে রাখি। আমার কাছে কিন্তু হালকা এপিট ওপিট করে সেঁকে রাখলে সহজ মনে হয়। তাই আমরা একদিন একটু বেশি করে রুটি বানিয়ে যদি 2 থেকে 3 দিন সকালে রুটি বানানোর ঝামেলা নিয়ে টেনশন ফ্রি থাকতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না। তবে অনেক আপুরা কিন্তু ফ্রোজেন করা রুটি খেতে পছন্দ করেন না, তাদের বিষয়টা আলাদা। আসলে আমরা সবাই কিন্তু টাটকা খেতে পছন্দ করি। তবে অনেক সময় হয় কি, কাজের চাপ এড়াতে বা অনেক সময় ছোট বাচ্চা থাকলে বা আমার যে সকল অফিসগামী আপুরা আছেন, আন্টিরা আছেন, তো একদিন রুটি বানিয়ে কিন্তু 2 দিন অনায়াসে খেতে পারেন। অনেক আপুদের প্রশ্ন থাকে ফ্রোজেন করা রুটি আমরা পরের দিন যখন সেঁকে নিব, তো সাথে সাথে সেঁকে নেওয়া যাবে কিনা বা চুলার আঁচটা কেমন থাকবে। সেই সকল আপুদেরকে উদ্দেশ্য করে বলছি, পরের দিন যখন আমরা রুটি সেঁকে নিব তো 1 মিনিটের মতো বাইরে রাখতে পারলে তো ভালো। তবে যদি হাতে সময় না থাকে তখন কিন্তু আমরা সাথে সাথেই আমরা রুটি সেঁকে নিতে পারবো। তবে এক্ষেত্রে প্রথমে চুলার আঁচটা মাঝারি রেখে যখন রুটি ফুলকো হতে শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিলেই হবে। দেখবেন রুটি সুন্দর ফুলকো হবে। যাদের ধারণা থাকে যে হ্যাঁ ফ্রোজেন করা রুটি ফুলকো হয় না, তো আমার রুটি কিন্তু সুন্দর ফুলকো হয়। বাসাটা গুছিয়ে রুটি ফ্রোজেন করে চলে এলাম কিচেনে, যেহেতু আপনাদের সাথে আজকে রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া শেয়ার করব। আমরা যারা গৃহিণীরা আছি আমরা যদি একটু বুদ্ধি করে বা একটু প্ল্যানিং করে কাজ করি, তাহলে কিন্তু দেখবেন সত্যি আমাদের জন্য অনেকটা সময় বের করতে পারবো। তেল রিফিল করে এখন মশলা বক্সে মশলা রিফিল করে নিব। তো এরকম একটা মশলা বক্সে যদি আলাদা আলাদা করে সব কিছু রেখে দেওয়া যায়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সাথে কিছু গরম মশলা, তাহলে কিন্তু রান্না করার সময় কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমার কাছে এরকম একটা বক্স যদি থাকে হাতের কাছে রান্না করার সময়, তাহলে কিন্তু অনেক অনেক সুবিধা হয়। তো এই ধরনের একটা বক্স বা যে কোনো ধরনের বক্স কিন্তু রান্না করার সময় সব মশলা একসাথে রেখে দিলে হাতের কাছে দেখবেন কাজ অনেকটাই সহজ মনে হয়। তো জিরা গুঁড়া দেখলাম শেষ হয়ে গিয়েছে, এখন জিরা ব্লেন্ড করে নিতে হবে। তো আমি জিরা ব্লেন্ড করার আগে খুবই সামান্য হালকা টেলে নেই। আমার কাছে কেন জানি মনে হয় একটু বেশি টেলে নিলে যে জিরার একটা সুন্দর ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা থাকে না। তো কিছুটা টেলে নিয়েছি আর কিছু আস্ত রেখেছি। যখন ডাল বাগার দিব তখন কিন্তু আমি আস্ত জিরা দিয়ে ডাল বাগার দিই, আমার কাছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, মনে হয় যে ডাল খেতেও বেশ ভালো লাগে।
তো অনেকেই কিন্তু এই যে জিরাটা বেটে তারপর রান্না করে, বিশেষ করে যে কোনো মাংস রান্নার সময় যদি জিরা বেটে মানে পাটায় বেটে যে জিরাটা আমরা রান্না করি মাংস বা যে কোনো তরকারি, তো কাঁচা জিরা যদি পাটায় বেটে তারপর সেই মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দেখবেন সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আগের দিনে তো দেখা যেত কি আমাদের দাদি নানিরা এই যে পাটায় বেটে তারপর মশলাটাই রান্না করতো, টাটকা টাটকা মশলা দিয়ে প্রতিদিন টাটকা টাটকা খাবার রান্না করতো, তো সেই স্বাদ তো অনেক বেশি আলাদা। তো এখন সময় পাল্টেছে, দেখা যায় অনেক অনেক আধুনিক হয়েছে, অনেক বিভিন্ন ধরনের মেশিন বের হয়েছে, কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তবে যে আগের দিনে রান্নার স্বাদ বলেন আমাদের দাদি নানিদের হাতে, সেই স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না, তাই না? এই যে ব্লেন্ডার জারের মধ্যে আমি এতগুলো জিরা এত কম সময়ের মধ্যে সুন্দর গুঁড়ো করে নিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর গুঁড়ো হয়েছে, কিন্তু এই পরিমাণ জিরা যদি আমি পাটায় বেটে নিতাম তাহলে কিন্তু সময় অনেকটাই লাগতো, কষ্টও হতো, কিন্তু সেই জিরার স্বাদ কিন্তু অনেক আলাদা। সেটা দিয়ে কিন্তু আসলে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খুব মজার হয় খেতে। তো এখন আসলে এই সময় অনেক আধুনিক হয়েছে, অনেক যন্ত্রপাতি, অনেক সুন্দর সুন্দর মেশিন বের হয়েছে আমাদের কাজকে সহজ করার জন্য, কিন্তু সেই স্বাদ আর নেই, তাই না? তো যাই হোক, তো এখন চলে এলাম আপনাদের সাথে পরবর্তী একটা আইডিয়া শেয়ার করার জন্য। বাজার থেকে একসাথে বেশি করে আদা আনার পরে বা যখন আদার দাম অনেক কম থাকে তখন যদি আমরা আদা বেশি করে এনে তারপরে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরা করে একটা বক্সে করে রেখে দিতে পারি, তো যেদিন আদা বাটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে আমরা চট জলদি আদা ব্লেন্ড করে নিতে পারি। এতে করে দেখবেন সময় অনেকটাই কম লাগবে, কারণ রান্না করার সময় যদি আদার খোসা ছাড়িয়ে আমরা রান্না করতে যাই তাহলে কিন্তু দেখবেন অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, আদা কিন্তু আমি ফ্রিজে রেখে এলাম। এখন চলে এলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে, যেহেতু সামনে বাচ্চার পরীক্ষা। তো আমাকে যেহেতু রান্নাঘর প্লাস হচ্ছে ঘর গোছানো, সাথে আমার বাচ্চাদের পড়াশোনা সবকিছু সামলাতে হয়, তাই ভাবলাম আজকে একটু বেশি করে মুরগির মাংস রান্না করি। লেয়ার মুরগির মাংস আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। পরিমাণ একটু বেশি করে নিয়েছি যেন 2 দিন হয়। তো একদিন একটু বেশি করে রান্না করলে কি হবে, পরের দিন হালকা পাতলা একটা আইটেম রান্না করলেই হয়ে যাবে, বাচ্চাকে আমি সময় দিতে পারবো। আর বাচ্চাদের পরীক্ষা শুরু হলে দেখা যায় মায়েদের পরীক্ষা শুরু হয়, আগে মায়েদের মুখস্থ করতে হয়, তারপর বাচ্চাকে আবার মুখস্থ করাতে হয়। তো মনে হয় যেন নতুন করে আবার পড়াশোনা শুরু করেছি। আমার বাচ্চা যেহেতু ক্লাস 3-তে পড়ে, তো আমারও নিজের মনে হচ্ছে আমিও ক্লাস 3-তে ভর্তি হয়েছি, হচ্ছে আমার অবস্থা। আর আমার আপসি যেহেতু লেয়ার মুরগিটা খেতে পছন্দ করে, তো ভাবলাম আজকে বেশি করে লেয়ার মুরগিটা রান্না করে, আর সাথে এখানে আমি একসাথে অনেকগুলো আলু কেটে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, যে বিকেলবেলা বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। একটু বেশি করে কেটেছি, কিছুটা ফ্রোজেন করব। তো আমি কিন্তু লবণ দিয়ে একটু আলুটা সিদ্ধ করে তারপর রেখে দিয়েছি, যে পানি ঝরার পরে পরবর্তীতে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বা সামান্য একটু ম্যাজিক মশলা বলেন বা সামান্য একটু লবণ বলেন, এভাবে কিন্তু ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে বাচ্চারা যখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাবে তখন কিন্তু বের করে ভেজে দিলেই হয়ে যায়। আমি যেহেতু আপনাদের সাথে শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আমার বাচ্চারা কিন্তু নামাজ পড়ে চলেও এসেছে। আর এই যে মাশাআল্লাহ আমার ছোট্ট ছানা, সে কিন্তু হাত দিয়ে ভাত খাচ্ছে। তো সে যখন তার ভাই এবং আব্বুর সাথে খেতে বসে খুব আগ্রহ নিয়ে সে হাত দিয়ে ভাত খায়। আজকে সে পুরোটাই একা একা হাত দিয়ে খেয়েছে, আমি কিন্তু একদমই তাকে খাইয়ে দেইনি। তো চেয়ারের উপরে একটা ছোট টুল দিয়ে তারপরে কিন্তু তাকে বসিয়ে দিলাম, সে হাত দিয়ে খুব সুন্দর করে খেয়েছে। তো যাই হোক, হঠাৎ করে আপসি আমাকে বলল যে মামুনি, অনেকদিন তুমি আমাকে মোমো বানিয়ে দাও না, আজকে একটু মোমো বানিয়ে দিবা প্লিজ। তো বাচ্চা আমাকে এত সুন্দর করে বলল, তো তার বায়নাটা না রেখে আর পারলাম না। তো বিকেলবেলা এই যে ঘুম বাদ দিয়ে রেস্ট বাদ দিয়ে কিন্তু বাচ্চার জন্য মোমো বানাতে চলে এলাম। তো আমি এখানে চিকেনটাকে ভালো মতো দেখতে পাচ্ছেন একদমই কিমা করে নিচ্ছি, আর সাথে তো গাজর দিব। তো আজকে কিন্তু মোমো বানিয়েও ফ্রোজেন করব। তো ভাবলাম একটু বেশি করেই বানাই, বাচ্চাকে টিফিনও দিতে পারবো, আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মোমো বানাই। তো কিমা দিয়ে আর এই যে গাজর দিয়ে কিন্তু আমি সুন্দর করে বাচ্চার জন্য চিকেন মোমো বানাবো। তো এভাবে কিন্তু আমি এর আগেও বানিয়েছিলাম। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার এটা যেহেতু রান্না চ্যানেল না, তো আমি আমার গত ভিডিওতে কেকের ভিডিও শেয়ার করেছিলাম যে আমি আমার বাচ্চাদের পছন্দের কেক বানিয়েছি। সেখানে কিন্তু অনেক আপুরা বলেছিল যে আপু তুমি কেকের ভিডিও শেয়ার করো, আমাদের সাথে রেসিপিটা শেয়ার করো।
তো আপু আমি তো ওইভাবে রেসিপি শেয়ার করতে পারবো না, যেহেতু আমার এটা লাইফস্টাইল চ্যানেল। তো ইনশাল্লাহ যদি কখনো আমি আবার কেক বানাই, হয়তো আপনাদের সাথে অল্প পরিসরে করে শেয়ার করব যে আমি কিভাবে মাঝে মধ্যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে ঘুটে কেক বানাই। মাশাল্লাহ খারাপ হয় না, কিন্তু ভালোই হয়। একটা সময় ছিল আমার কাছে কিন্তু ইলেকট্রিক বিটার ছিল না, তো তখন কি করতাম, আমি কিন্তু এই যে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে কেক বানিয়ে নিতাম। তো যাই হোক, এখন কিন্তু আমার কাছে ইলেকট্রিক বিটার আছে। তারপরে কি হয়, আমি কিন্তু যে ডাল ঘুটনি দিয়ে কেক বানাই ঘুটে ঘুটে। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যে পুরাতন যে জিনিসটা আমাকে হেল্প করেছিল কেক বানাতে, মাঝে মধ্যে তাকে কিন্তু আমি ব্যবহার করতেই পারি, তাই না? তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, তো বাচ্চার পছন্দের এখন মোমো বানাবো। তবে খুব কষ্টের একটা কাজ মনে হচ্ছিল আজকে আমার কাছে, সেটা হচ্ছে মোমোজের যে রুটি শিটটা থাকে সেটা হচ্ছে কিছুটা নরম হয়ে গিয়েছিল। আমার কিন্তু এই যে ডিজাইন করতে অনেকটাই কষ্ট হয়েছে। তারপরও বাচ্চার পছন্দ বলেন বা এই যে নিজেদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আজকে একসাথে অনেকগুলো মোমো বানিয়েছিলাম। বাচ্চা খুব পছন্দ করে খেয়েছে। আপসি তো অনেক পছন্দ করে, সাথে আপসির আব্বুও খুব পছন্দ করে। তবে আমার ছোট্ট ছানা সেভাবে কিন্তু সে খায় নাই। তো একসাথে কিন্তু আমরা চাইলে অনেকগুলো মোমোজের জন্য যে ভিতরে পুরটা থাকে চিকেন বা এই যে গাজর দিয়ে, সেটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারি। আমি কিন্তু আজকে একসাথে অনেকগুলো মোমোজের জন্য যে পুরটা থাকে সেটা বানিয়ে কিছুটা ফ্রোজেন করে রেখেছি, যে বাচ্চা আবার যেদিন আমার কাছে মোমোজ খাওয়ার জন্য বায়না ধরবে তখন কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে কিছু রুটির শিট বানিয়ে কিন্তু বাচ্চাকে ঝটপট বানিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে আমার আজকে কিছু আইডিয়া রান্নাঘরের কাজকে সহজ করার জন্য। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা কিন্তু বুদ্ধি দিয়ে বা প্ল্যানিং করে কাজ করলে দেখবেন রান্নাঘরের কাজ আসলে অনেকটাই সহজ হয়ে যায়। তো এই তো আমাদের আজকে সন্ধ্যাবেলার নাস্তা হচ্ছে গরম গরম মোমোস, সাথে একটা সস বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে সকল আমার আপুরা ভাইয়েরা বান্টিরা আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে যাচ্ছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।